একজনকে দেখেছে? আজকে ওই মেয়েটির কি নাম যেন, ওই কবিতা কি দুনিয়া, যার তিনি কি তার নিজের শ্বশুর শাশুড়িকেও দেখেছেন, লক্ষ্য রেখেছেন? হ্যালো, আমি দেখিনি তো দিদি, আমি কি বলবো এটা আমার বলার মধ্যে না, তো বললে পরে ও অনেক কথা আমাকে এখন শোনাবে। তো এইগুলো কিছু যদি প্রমাণ নিতে, আমি তো আপনাকে সামনাসামনি প্রমাণ দিতে পারবো, কিন্তু আমি মুখ দিয়ে এটা বলতে পারবো না। আপনাকে আমি সামনাসামনি কিছু তথ্য কি বলুন তো, আমি এটা আপনাকে বলতে পারবো এখন। তাহলে ও উল্টা পাল্টা আমার মানে বলুন। আমি আর একটা জিনিসও জানতে চাইবো, যেহেতু এটা পারিবারিক সমস্যা, আপনি বলবেন না। আচ্ছা, ধর্মকর্ম নিয়ে কি ও সত্যিই পড়ে থাকে? আদৌ ধর্মের প্রতি ওর আস্থা কতটা আছে এবং ধর্মকর্ম কতটা মানে? সবসময় গীতার বাণী শোনে, এটা কি সত্যি যে উনি সবসময় ধর্মকর্ম নিয়ে পড়ে থাকেন? মানলাম ধর্মকর্ম গীতা, গীতাটা নিজের মনের কাছে শুনুন। আমি মনটাকে পরিষ্কার করলাম না, বাড়ির সন্তানের মতন যারা তাদেরকে ভালোবাসলাম না, আমি গীতার কথা বললাম, লোকনাথের কথা বললাম, মিঠাইয়ের কথা বললাম, অথচ যে ঘরে একটা লক্ষ্মী প্রতিমা, মানে বাড়ির স্ত্রী মানে বউ মানে আমার কাছে লক্ষ্মী, তাকে আমি যোগ্য সম্মান দিলাম না। সে কতটা ধর্মকর্ম করে, মানে কতটা তার মনোবিত্ত ভালো, সেটা লোক দেখানোই হবে, কিন্তু মনের দিক থেকে সে কতটা কেমন সেটা আপনি বিচার করে বলুন। আমি ঘরের ঠাকুরকে মানে ভালোবাসলাম না, অথচ আমি দেখাচ্ছি আমি এত ভালোবাসি, এত গীতা নিয়ে থাকি, এত ধর্মকর্ম করে থাকি, অথচ নিজের বৌমা মানে নিজের সন্তান, তারা সহ্য করতে পারি না। তাকে সে এতটাই ডেঞ্জারাস যে আমি তাকে ভালোবাসতে পারি না। আচ্ছা, এই কথাটা আমরা শুনলাম, রিমিকে নাকি খাবার ঠিক মতো দেওয়া হয় না, এটা কি সত্যি কথা? মানে রিমিকে হাফ ডিম দেওয়া হয়, মানে খেতে সব থেকে খারাপ জিনিসটাই রিমিকে দেওয়া হয়। এবং সেদিনও আমরা দেখেছি বেলা 3টে পর্যন্ত রিমি না খেয়েছিল, তার একদিন আগেও পর্যন্ত আপনি বললেন ওরা খেয়ে শুয়ে পড়েছিল, হাঁড়িতে ভাত ছিল না, আপনি খাবার নিয়ে গিয়ে রিমিকে খাইয়েছেন। মানে ব্যাপারটা কি ওরা রিমিকে খেতেও দেয় না ঠিক মতো? আমি খাবার নিয়ে যাইনি ম্যাম, আমি খাবার নিয়ে যাইনি। ছোট বোনকে আমি বলে পাঠিয়েছি, তখন আমাকে পিঙ্কিদি ফোন করলো যে যাও তো একটু আমার মেয়েটাকে একটু দেখে আসো না দিদি ভাই। তো আমি বললাম দেখো দিদি, আমি যদি যাই এখন আমাকে তো গালাগাল দেবে। তো আমি আমার বোনকে বলছে দিদি ভাই একটু গেলে খুব ভালো হতো, আমার মেয়েটা জ্বর এসছে, না খেয়ে আছে। তখন আমি আমার ছোট বোনকে গিয়ে বলি বোন একটু যা তো, ও না খেয়ে আছে। তো আমি বললাম দিদি আমি, তা বোন সাথে সাথে গেছে, বোনের সাথে বিচ্ছিরি আচরণ করেছে। এমনকি বোনকে দেখছে ভাত নেই, অল্প 2 কাটা ভাত রয়েছে। তো আমার বোন বলেছে 4টে লোক খাবে, নামটা আবার নিলাম, লিখাবো, মানে বারবার আমি নামটা নিয়ে ফেলছি। বলুন না, কোনো অসুবিধা নেই। হ্যালো, তো তখন আমার বোন আমাকে বলেছে দিদি আমি যে কি ভুল করেছি। হ্যালো, হ্যাঁ বলতে থাকুন। হ্যালো, কেটে যাচ্ছে, মাসির মনে হয় আর নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মনে হতো, এটা একদম বাস্তব। আচ্ছা, ওই বাড়িতে থাকাকালীন আমি জানি না দিদি, আমার দেওয়া হতো কিনা জানি না, সেই দিনের ব্যবহারটা ও আমার বোন ওইটা দেখেছে যে ও যখন খাওয়াতে গেছে ওরা একটু মানে বিতৃষ্ণা ভাব দেখিয়েছে ওর প্রতি, দিয়ে ও দৌড়ে এসছে আমার বাড়িতে দেখতে আমি কেন আমার বোনকে পাঠিয়েছি, তাহলে কি আপনি আমাকে পাঠিয়েছেন। এসে দেখেছে ওকে ওর মানে মা বলেছে নিশ্চয়ই দেখা সঙ্গীতা আদি এসছে ওর বাড়িতে, নিশ্চয়ই ওই জন্য ও এসছে, শিগগিরই যা। তো আমার বাড়িতে আসলো, ও ঘুরে টুরে দেখলো, বলছে তাহলে দোতলার উপরে মনে হয় আছে। তো দোতলার উপরে যাই, আমি তো যদি জানতাম যে ও দোতলার উপরে ঈদ করে এসছে, আমি বলতাম যা গিয়ে দেখে আয়। ও জুতো টুতো দেখে গেল সবার যে আপনি আছেন কিনা। আমি কি কোনোদিন আপনার বাড়ি গেছি? জীবনে আমি নিজেই তো আপনাকে আমি আপনাকে একদিনই দেখেছি ওদের বাড়িতে। আর আমি কি আপনাকে ফোন করেছি জীবনে ওদের কোনো ফোন করেছি না? আর আপনি আমাকে করেননি। আর আমি কি আপনাকে ফোন করেছি বলুন? আমাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না? কোনোদিন না। না, আমি শুধু একদিন আপনাকে ফোন করেছিলাম যে আমার একটা বাজে ভিডিওর দিনকে কে ভিডিওটা ছেড়েছে, আপনাকে বলেছিলাম, আপনি তখন বলেন দিদি আমি বাইরে আছি কোথায়, আমি বলেছিলাম দিদি এই বাজে ভিডিওটা ছেড়েছে ওই। হ্যাঁ, সেদিন আমি ইয়েতে ছিলাম, হাইকোর্টে ছিলাম, আপনি ফোন করলেন, আমি বললাম পরে কথা বলছি, আপনি কে করেছে আপনি বললেন পরে কথা বলছি, আমি বললাম ভিডিওটা একটু প্রাইভেট করে দিতে বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা শুধু কথা, আর কিছু বলিনি, আর কোনোদিন কথা হয়নি। আচ্ছা, আরেকটা জিনিস প্রশ্ন করব, রিমি যে এই যে শ্বশুর বাড়িতে আছে,
রিমি কি টানা অন্য ফোনে হ্যাঁ। কারোর সাথে ব্যস্ত আছে? অন্য ফোনে কারোর সাথে ব্যস্ত আছে বা চ্যাট করছে ফোন নিয়ে কন্টিনিউয়াসলি, এরকম দেখেছেন কখনো? না না, আমি এগুলো দেখিনি, এরকম দেখিনি। ওরা দেখেন, বারবার এগুলো তো বলাতে ও আমাকে ফোনটা খুলে দিয়েছিল, দিয়ে বলে মাসিমণি দেখো। আর ও সবসময় বলছে আমি অন্য কাউকে বলে দিচ্ছি বা ভয়েস কল পাঠাচ্ছি, তারপরে বলছে রেকর্ড করছি, এই না মাসিমণি দেখে নাও আমি কিছু করছি কিনা, এটা আমাকে বলেছে ও। আচ্ছা আর রিমি তো সবসময় ভিডিও করতে চায় না, ওকে কি ফোর্স করানো হয় ভিডিও করানোর জন্য? হ্যাঁ হ্যাঁ, করানো হয়। তার মানে ওকে শুধুমাত্র করানো হয়। কন্টেন্ট হিসাবে দেখা, শুধু কন্টেন্ট হিসাবে দেখা হয় ওই বাড়িতে, টাকা রোজগার মানে একটা পথ হিসাবে দেখা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কেন? ওর তো অনেক খরচ বলেছে, ওর অনেক খরচ, ওর অনেক খরচ, ওটা ওর তা খরচ কি সামলাতে পারবে নাকি? ওটা ওই জন্য ওকে করতে হবে। ও মানে আপনাদের যে মেয়ে, তার অনেক খরচ। তা আমরা তো সেদিন গিয়ে দেখলাম যে আমরা পুরো নেই নেই করে রিমির সাথে, রিমিকে যেদিন দিয়ে এসেছিলাম তারপর প্রায় 1 মাস 22 দিন পর আমি গেলাম কালনা থানায়, সেদিন দেখলাম ওর বাবা ওকে টাকা পাঠালো, ও কয়েকটা জিনিস ওই মুখের ক্রিম ট্রিম যেগুলো নেয় না, আর একটু আইব্রো করে এলো। ও আইব্রো পর্যন্ত করতে যায়নি 1 মাস 22 দিন। ওকে বরঞ্চ ওর টাকা, হ্যাঁ, বললো ইউটিউবে তো ওর টাকা নাকি এসেছিল। 7 দিন পর পরই, ওর 7 দিন পর পরই ওর আইব্রো করতে হয়, ওর 7 দিন পর পর, আর ওর প্রচুর খরচ। ও তো ভিডিও না করলে কোথায় পাবে, এটা বলেছে। বা- এদিকে তার 1 লাখের চ্যানেলটাও উড়িয়ে দেওয়া হলো। যাই হোক, আপনার কাছ থেকে অনেক তথ্য জানতে পারলাম, আরো অনেক তথ্য জানতে পারবো, আগে আগে আরো অনেক প্রশ্ন করব। তবে এটুকু দেখে আপনি আমাকে একটা কথা বলুন তো, রিমি কি বউ হিসাবে উপযুক্ত, মানে উপযুক্ত বউ হতে পারবে কারোর? আপনার কি মনে হয়? একদম একদম, আমার কাছে তো খুবই উপযুক্ত বউ, একটা লক্ষ্মী ঠাকুর আমার কাছে। ওর যা ব্যবহার আমি কোনোদিনই ভুলবো না। যদি আমাকে হাজারো কেউ বলে ওর সাথে কথা বলা বন্ধ করতে, আমি আমার প্রাণ যতক্ষণ থাকবে আমি কথা বলবো, ব্যাস, আমার এইটুকু প্রাণ আপনার কাছে যতক্ষণ আমাদের থাকবে। চাওয়া। আর ওকে, আর সত্যিকারে শুনুন, যদি ওর কোনোদিন কেউ ওর বিপদ কেউ করতে চায়, সবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো। হ্যাঁ, একদম, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আপনি আছেন বলে এখনো আমরা অনেকটা নিশ্চিন্তি, কিন্তু একটা জিনিস আমরা এখনো দেখতে পাচ্ছি না, রিমি কেমন আছে। গত 3-4 দিন ধরে তো না যেহেতু না, ওকে দেখতে আজকে পাচ্ছি না। কালকে আমি দেখেছিলাম, কালকে আমি দেখেছি। মানে কি বলুন তো, কালকে মোটরসাইকেল করে যখন দুবার গেছে, তখন আমি দেখেছি। ও, আমি চাই না যে ওদের সামনে আমি যাই, তো আমি আমার বোনের ঘরের ভেতর ছিলাম, দুবারই আমি দেখেছি। সকাল 9:30 নাগাদ যখন গেছে, 3জনা, ওরা কিছুক্ষণ পর ঘুরে এসে আবার গেছে, তখন দেখেছি। আমি পুরোটাই দেখেছি। আমি এইটুকুনি আমার বোনকে বলেছি যে এইটুকুনি আমি দেখলাম, ওতে আমি খুব খুশি, আমি বুকটা আমার ভরে গেল যে ও ভালো আছে। আচ্ছা, যেদিন আপনাদের বাড়ি গিয়েছিলাম সেদিন গিয়ে আমি বুঝতে পেরেছিলাম আপনার বোন ভীষণ ডমিনেটিং নেচারের, মানে কারোকে কিছু বলতে দেব না, নিজেই একা সব জানতা এবং নিজের ছেলে এবং স্বামীর ওপর ফুল কন্ট্রোল রেখে চলেন। এটা আমি যেমন দেখে এসেছি, এই কথাটার কতটা বাস্তবতা আছে এটা আপনিই বলুন একদম, আমাদের। যতটা আপনি দেখেছেন ততটাই সত্যি, যতটা দেখেছেন ততটাই সত্যি। তার মানে প্রীতম যা সিদ্ধান্ত নেয় এবং ওর বাবা যা সিদ্ধান্ত নেয় সম্পূর্ণ ওর মায়ের কথায় নেয়। আজকে রিমির ওপর যে একদম একদম। টর্চার হচ্ছে, রিমির ওপর যে অত্যাচার হ্যাঁ, চলছে, আচ্ছা ওই ওই বাড়িতে আরেকটি মেয়ের আনাগোনা ছিল নয়, আরো কয়েকটি মেয়েরই আনাগোনা ছিল। আপনি আজকে বলেছেন 4টে মেয়ের নাম করেছেন, আমি সেটা লাইভে দেখেছি। 4টে মেয়েকে আপনি আসতে দেখেছেন, থাকতে দেখেছেন, খেতে দেখেছেন, ঘুমাতে দেখেছেন, এবং তাছাড়া আরো অনেক কিছু আপনি দেখেছেন ওই বাড়িতে। কিন্তু না আমার দিদি, কথা ওইটা আমি হচ্ছে, আজকে বলতে পারবো না। কি বলুন তো, আমার তো একটা ভয় আছে। আমাকে অনেকেই এই নিয়ে মানে বলেছে না যে দরকার নেই, আমাদের আমি নাম, নাম জানতে চাই না, প্লিজ নাম নিও না, বলতে চাই না। প্লিজ নিও না, এই কথাগুলো বলেছে। সেই জন্য আমি আর হুম। নামগুলো নিতে, আমাকে কমেন্ট করে অনেকেই বলেছে ও কারো নাম আচ্ছা, প্লিজ এবার নিতে না আমি বলছে। জানতে চাইছি, আমি ওই নাম জানতে চাইবো না, আমার নাম জানার কোনো দরকার নেই। আমার কথা হচ্ছে যে আপনার বোনপোর যে এই ধরনের ক্যারেক্টার ছিল বা আপনার বোনপোকে এই পথে পরিচালিত করছিল আপনার বোন, আপনারা নিজেরা আপনার বোনকে এই কথার জন্য বারবার চাপ দিতেন কি দিতেন না যে ঠিক পথে ফিরিয়ে নিয়ে আয়, ঠিক পথে চল? এটা আপনার একদম মা একদম আপনারা একদম। করেছেন না করেননি? হ্যাঁ, আমি আমি সর্বদা সর্বদা বলেছি, এই জন্যই তো আমি খারাপ প্রত্যেকের কাছে। দেখুন ওর নীতিটা কেমন, আমাকে উপর দিয়ে এত ফিনিশিং দিত, আমি বুঝতেই পারিনি। অথচ আমার পেছনে গিয়ে, আমার আড়ালে গিয়ে তাদেরকে নিন্দা করে আসতো যে আমার মতন খারাপ কেউ না, কারণ ওই যে আমি প্রতিবাদ করি বলে। হুম তাদেরকে হুম গিয়ে হুম আমি হুম। বুঝতেই পারিনি, আমার তারা আমাকে যে বলে দিয়েছে। আচ্ছা, শুধু কি আমার তারা আপনি বলেছেন নাকি আপনার আমার বাড়ির ভাই ফ্যামিলি সবাই বোনেরা বলেছে, সবাই মিলে? সবাই 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 বলেছে। সবাই বলেছে, সবাই সবাই। তারপরেও সে কোনো রকম ভাবে পাল্টায়নি, তাই তো?
না ওদেরকে বলবার মতন আমাদের সাহস ছিল না। সত্যি কথা বলতে কি বলুন তো, আমাদের একটা ধিৎকার, মানে মানে খারাপ লাগে। আমার মাকে প্রতিনিয়ত রাস্তায় বেরোলে ওই আশেপাশের লোকেরা আমার মাকে উদ্ব্যক্ত করে মারে, আরে এটা কত নম্বর বিয়ে হচ্ছে গো, তোমার নাতি আর কি করবে গো। আমার মা বলে আমাকে বলছো কেন, আমার কি আর নাতি নেই? যাদের যাদের ছেলে তাদের বলো, আমি কেন বলতে, আমি ওদেরকে আমি পরিচয় রাখি। আমার মা অনেক এড়িয়ে এড়িয়ে চলেছে। আমার মাকে প্রতিনিয়ত রাস্তায়, আমার ভাই আমাকে কদিন বলেছে, দুই ভাই বলতো, মানে এই আমার ছেলের বিয়ের দিন বিশাল একটা অশান্তি হয়ে গেছে এইসব নিয়ে। ঠিক আছে, এবার আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন। মাসি আপনি শুধু আমাকে বলুন যে আপনি আজকে কতটা পরিমাণে একটা ছেলের কাছ থেকে আপনার অ্যাকাউন্ট নিয়ে, মানে যে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে দিয়েছিল, আপনাকে পথ দেখিয়েছিল এবং ঠিক রাস্তায় নিয়ে এসেছিল, ঠিক আছে, বলেছিল আমি নাকি আপনাকে টাকা রোজগার করে, মানে লাইটটা, মানে আপনার অ্যাকাউন্টটাকে রিচ করিয়ে দেবো, তোমাকে মাসি প্রমোট করে দেবো। এইসব কোনোদিনও বলেনি দিদি, এইসব কোনোদিনই আমাকে বলেনি। অ্যাকাউন্ট থেকে যে এত টাকা পাওয়া যায়, আমি সে তার কাছে দুনিয়াতে, সে তো বলছে দুনিয়াতে টাকা ছাড়া আমি অন্য কিছু জানি না। শুনুন, আমাকে কোনোদিন, আমি যখনই জিজ্ঞাসা করি এখানে কত টাকা পাওয়া যায়, সবসময় 5,000, 6,000, 7,000, এমনকি এমনও নাকি কেঁদে বলেছে যে কোনো কোনো মাসে বলে ডলারই হয়নি, ইনকামও নেই, ভিউজ নেই, এসব বলেছে। টাকা যে এত পাওয়া যায় আমি জীবনে জানতাম না। আমি লোকের ইউটিউব দেখে শিখেছি, জেনেছি। তখন জিজ্ঞাসা করলে এমন নাটক করতো, ওরা কখনো কোনোদিন সত্যি জীবনে কাউকে বলেনি। আর আমি যখন নাকি বললাম যে আমার আজ পর্যন্ত তোর যখন আমি ভিডিও বেচে খাই, তো আমাকে 500-700 টাকা কি করে হয়, এটা বলেছি বলে আমার মানে ভিডিও চ্যানেলটাকেই যে এরকম করবে আমি বুঝতে পারিনি। আর তার জন্য পরম শত্রু হয়ে গেছি। সবাই আমাকে যখন বলেছে যে আপনি মানে ইউটিউব থেকে এত এত টাকা পেয়েছেন, সেটা আমি বলতে পারবো না, তাতে বলে চোর বলা হয়েছে। ওই জন্য আমাকে হুমকি দিয়েছে, আমাকে মারতে ওর হাত কাঁপবে না, আমার ছেলেকে মারতে হাত কাঁপবে না, এমন হুমকি দিয়েছে। এবং ওর যে কিছু 5-8টা কুত্তা আছে, সেই কুত্তারাও আমাকে হুমকি দিয়েছে। আচ্ছা মাসি, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। সেটা হচ্ছে, আপনি কি অতীতে কোনোদিন এই ছেলেটির যে বর্তমান ওয়াইফ রয়েছে, যার নামটা নিতে পারবো না, তো যে রয়েছে, যাকে আপনি লক্ষ্মী প্রতিমার মতো বললেন, আপনি কি কোনোদিন তাকে ওই মানে আপনার বোনের ছেলের গায়ের রং ফর্সা এবং আপনার বৌমা কালো, তো বিছানা ওঠার যোগ্য নয়, কেলটি, এরকম কি কখনো বলেছিলেন? আমি জীবনেও বলিনি। ওরা একদিনকে যখন ওদের সাথে ঝগড়া হয়েছে, ওরা, আমি এই ধরনের কথা আমার মুখ থেকে কোনোদিনও, আপনি তাহলে মেয়েটিকেই জিজ্ঞেস করবেন, এই ধরনের কথা আমি বলিনি। এরকম বিয়ে আমি ওর সাথে জীবনে করিনি, জীবনে না। আচ্ছা, এবার আমি আরেকটা ছোট্ট প্রশ্ন করে নেবো আপনাকে। আচ্ছা, আপনারা লাস্ট বার ওই বাড়িতে কবে গেছেন? লাস্ট ওই যে আমার জন্ম 26শে বৈশাখ, এই কদিন আগে 26শে বৈশাখ গেল না, ধরো বৈশাখে মাসের 26 তারিখ, আজকে ধরো 8 আর 26, 27 তারিখে লাস্ট ওর সাথে আমার মানে সামনাসামনি কথা। মানে 27 তারিখে সকালে আমাদের বাড়িতে ওরা ছিল, 26 তারিখ রাতে ওই ওদের একটা অ্যাক্সিডেন্ট, ওই ওরা সব ওষুধ খাওয়ার অ্যাক্সিডেন্ট ছিল। তো তারপর 27 তারিখ আমার বাড়ি থেকে সব যায়, কাটাই, ওইটাই আমার শেষ কাটানো। তারপরের দিনকে আমি ভিডিওটা ছেড়েছি, আমার জন্য নাকি ওরা কি বলে বিষ খেয়েছে, সেই জন্য বলতে এসছিল। আর আপনি এসছেন কিনা আমার বাড়িতে দেখতে এসছিল, ওই অব্দি লাস্ট ওর বাড়িতে গেছি। তার মানে আপনার সাথে ঝামেলার কারণটাই হচ্ছে, যেহেতু আপনি রিমির পাশে সাথ দিয়েছিলেন, রিমিকে দেখতে গিয়েছিলেন এবং রিমি কেমন আছে সেগুলো নিয়ে ওই খাওয়াতে গেলেন। আপনার বোন আমার সাথে সেদিন বোধহয় আপনার বড় বোনের কথা হলো, থেকে আপনাদের সাথে এরকম হাবি হয়ে গেল, যেভাবেই হোক রিমিকে তাড়াতে হবে, সেটাতে আপনারা বাধা হয়ে দাঁড়িয়েছেন বলে, তাই তো? দাঁড়িয়েছে, হ্যাঁ। একদিন কষ্ট মুখেই বলেছে, সরাসরি বলেছিল যে তাড়াতেই হবে। ও বলেছিল, বারবার চিৎকার করে আমার মায়ের সামনে বলেছিল, আমি প্রেজেন্ট ছিলাম ওই ঘরের মধ্যে। এমনকি ও আমাকে বিষ করবে বলে ও আমার নামে উল্টা নিন্দা ওর কাছে করতে গেছে। আমি বললাম মেলার ভেতরে আমি ওকে সাজিয়ে দিলাম যে ও এরকম পাগলের মতো রয়েছে বলে সবাই ওকে দেখছে, কিছু ওর ফ্যানেরা ওর সাথে কথা বলতে যাচ্ছে। তা আমি বললাম, শোনা চল একটু সাজুগুজু করে নিবি। ওকে একটা জামাটা চেঞ্জ করে ও নিয়ে এসছে, পাগলের মতন ঘুরছে, সবাই ওরা ওর মা ছেলে নিয়ে আলাদা ঘুরছে, ওকে পাত্তা দিচ্ছে না দেখে
আমি বললাম চল তো তুই, তো আমি ওকে বাড়ি থেকে এসে সাজিয়ে টাজিয়ে নিয়ে গেছি। সেটা আবার ওর কাছে বলেছে যে আমি নাকি বলেছি ও আমার সব শেষ করে দিয়েছে। আমি বললাম আমি নিজে ইচ্ছা করে দিলাম, আবার আমি বলে দিলাম ও শেষ করে দিয়েছে। মানে ওকে এই বিষ মন্ত্রটা ঢেলেছে যাতে ওর কাছে আমাকে ও আমাকে বলেছিল যে মাসি তুই এই কথা বলেছিস, আমি তোর বিশ্বাস। তার মানে এটা আমি বুঝতে পারলাম যে আমার মা সামনে বলেছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা যেদিন ওই লাস্ট মেলাতে গেলেন, মেলার পর মানে থেকে মোটামুটি যেন কেন প্রকারে ওকে আমার আলাদা করবে, যেন কেন প্রকারে। আর এটাও বলেছে ওর ফ্যামিলি ম্যাটার, আমি কেন যাচ্ছি। আচ্ছা ফ্যামিলি ম্যাটার, এতদিন ফ্যামিলি ম্যাটার কোথায় ছিল? ঠিক ঠিক, একদম ঠিক। তার মানে আপনি শুধুমাত্র রিমিকে আটকাবার জন্য যেটা চেষ্টা করেছেন যাতে করে সংসারটা ভালো হয়, তার জন্য আপনারাও খারাপ হয়ে গেছে। আচ্ছা আমি কি ওদেরকে দিয়ে আসা, আচ্ছা আমি কি রিমিকে দিয়ে আসার পর কোনো ফোন করেছিলাম? রিমিকে কোনোদিন ফোন করেছিলাম? আপনি কি জানতেন? না আমি তো দেখিনি। ওই একদিনকেই ওই যে যখন নাকি ও বললাম না ওই ছেলেটাকে নিয়ে গালাগাল দিচ্ছে, ওই দিন আমি সামনাসামনি মানে আপনি আমাকে ফোন করার পর আমি দৌড়ে গেলাম, মানে যাওয়ার সাথে সাথে দেখলাম ওরা গালাগালটা দিচ্ছে, ওইটাই দেখেছি, আর কোনোদিন দেখিনি। তাহলে তাহলে আজকে এতগুলো বিষয় আমাদের কাছে ক্লিয়ার হলো, এতগুলো বিষয় আমাদের ক্লিয়ার হলো যে মামার বাড়ির প্রত্যেকটা লোকই রিমির পাশে আছে, মানে আপনারা সকলেই রিমির পাশে আছেন এবং সংসারটাকে বাঁচাতে চাইছেন। এবং আপনার বোনের ভুলগুলোর জন্য আপনার বোনকে বারবার বলার পরেও যখন কোনোভাবেই শুধরায়নি, তাই আপনারা সোশ্যাল মিডিয়াতে এসে আজকে বোনের কাতুর খুলে দিচ্ছেন। এটা হচ্ছে আসল কথা, তাই তো? আচ্ছা দিদি আমি একটা লাস্ট কথা বলি। হ্যাঁ, এত মানুষ এত কিছু বলছে, আরে মানুষের একটা মানে বিবেক নাই? যে বিবেক থাকলে যে কেন বলছে শুধুমাত্র সংসারটার জন্য? সবাইকে আমরা কেউ টাকা পয়সা চাইছি নাকি ওর সম্পত্তি চাইছি? শুধু একটা মেয়েকে বাঁচানোর জন্য, যে একটা মেয়েকে ক্ষমা করে মেনে নে, একটা ভালো মেয়ে, ওর কোনো অন্যায় নেই, তুই কেন ভুল বারবার বলছিস? তুই বলে ভগবানকে ভালোবাসিস, তুই বলে গীতা পড়িস, তাহলে মেয়েটাকে পারছিস না ভালোবাসতে? তাহলে এইটাই তো শুধু বলা। তো তুই কি সবকিছু নিয়ে চলে যেতে পারবি এই পৃথিবী থেকে? পারবি কি? তো মেয়েটাকে আজকে যে শাস্তি দিচ্ছিস, ঈশ্বর তোকে ক্ষমা করবে না, এটাই আমি বলবো। আর একটা কথা, ওই মেয়েটাকে কিন্তু মারতো, মেয়েটা কিন্তু অনেকবার কমপ্লেন করেছিল, এমনকি গলার দাগ পর্যন্ত দেখা গিয়েছিল, ও নিজে দেখিয়েছিল। আমি এটা সত্যি নামটা নেবেন না, কাইন্ডলি নামটা নেবেন না। না আমরা কেউ নাম, শুধু মেয়েটা বলবো আর ছেলেটা, কেউ নাম নেওয়ার দরকার নেই। আমরা চাই না কারো কোনো ক্ষতি হোক। আচ্ছা আর একটা কথা, বর্তমানে মাসি আপনার চ্যানেলটা তো আছে, যেটা আপনি হয়তো ভাবছিলেন চ্যানেলটা উড়ে গেছে। এখন চ্যানেলটা যেহেতু মনিটাইজেশনটা অফ করে দেওয়া হয়েছে, সুতরাং আমরা চাইবো মাসির যে চ্যানেল আছে পাপিয়া অফিসিয়াল এবং পাপিয়া কি দুনিয়া, দুটোতেই সাবস্ক্রাইব করে রাখুন এবং দুটোই মাসি কন্টিনিউয়াসলি তার যা দেখবেন ওনার পাড়া থেকে রিমির ওপর কোনো অত্যাচার হলে আশা করছি আপনারা আমাদেরকে খবর দেবেন। এটা অন্তত আপনার কাছ থেকে আমরা আশা করতে পারি যে আপনারা আমাদের পাশে থেকে। একদম বলবো। থ্যাংক ইউ থ্যাংকস এ লট। সবাই মাসিকে একটু ধন্যবাদ জানান। আপনার কাছে মাসিকে একটু প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা অবশ্যই। আচ্ছা আমি বলি শুনুন, আজকে এই বিষয়টা কিন্তু আর ইউটিউবে নেই, সবারই কাছে পৌঁছে গেছে, ঠিক আছে? আর মাসিকে আমি যা করণীয় সেটা করে দিচ্ছি। আর একটা কথা আমি জিজ্ঞাসা করে নিই, সবাইকেই বলছি, এই যে মাসিদের কত বড় মহৎ কাজ, আজকে রিমির পাশে এসে দাঁড়িয়েছে, তার নিজের মাস শাশুড়ি থেকে শুরু করে মামা শ্বশুর থেকে শুরু করে তার দিদা শাশুড়িরা সবাই আজকে তার বোনের এগেনস্টে গিয়েও একটা মেয়ের সংসার বাঁচাতে চাইছে। তার মানে রিমিকে আজকে আমরা ক্লিন চিট দিতে পারি যে রিমি খারাপ মেয়ে নয় এবং রিমি অত্যন্ত সংসার করার মতো লক্ষ্মী মেয়ে। তাহলে এটা থেকে অন্তত ক্লিয়ার হয়ে গেল তার বাড়ির লোকেরাই তাকে বলছে, যারা তাকে বাঁচাতে চায় এবং তার পাশে পুরোপুরি দাঁড়াচ্ছে। তাহলে সুতরাং সবাই মিলে মাসির কাছ থেকে আমরা একটু মাসিকে একটু রিল্যাক্স দেবো, তার কারণ মাসির ছেলের কালকে জন্মদিন আছে। তাই অ্যাডভান্স হ্যাপি বার্থডে মাসি আপনার ছেলের জন্য। ভালো থাকুন। আর রিমির পরিবারটা যদি ঠিক হয়ে যায় তাহলে ডেফিনেটলি আমাদের সবাই কোথাও না কোথাও একদিন মিলিত হব, সবাই দেখা হবে, ঠিক আছে? এবার মাসিকে আমরা বার্থডে। মাসি নমস্কার, ভালো থাকবেন, আপনার সাথে কথা হবে মাসি, ভালো থাকবেন। আপনাকে একটা রিকোয়েস্ট ছিল, আপনি ওই মেয়েটাকে ম্যাডাম প্লিজ, তো যিনি বাড়ির পাশে আছেন আমাদেরকে সঙ্গে একটা কথা বলে রাখি,
ও, ওকে চিনি তো আমি, মধু, ওকে আমি নাম চিনি তো। করবেন না, নাম করবেন না, নাম করবেন না কারো। মাসি বলছি তুমি কারো নাম তাদের নিও না মাসি, তুমি একটাও যেন কিছু না বলে, মাসির যেন মুখ খুলতে না হয়, মাসিকে যেন মুখ খুলতে না হয়। বাজে কমেন্ট, দাঁড়া, ওর কপালে কষ্ট আছে, এবার লাইভেই বলে দেবো ওর কথা। ওকে আমি ভালো করে চিনি, ও আমাকে ভালো করে চেনে। মাসি সেই দিন মানে আপনাদের মাসিমণি, নাম নিলেও অসুবিধা নেই আর এ করলেও অসুবিধা নেই। আমি একটা কথা বলি, ভালো কাজ হ্যাঁ, করতে গেলে লোকে দুটো চারটে গাল দেবে, দুটো চারটে চেঁচামেচি করবে, দুটো চারটে হম্বি তম্বি করবে, কিন্তু সময়ে সব কিছু দেখতে পাবে। আমি বলেছিলাম তো সময়, একদম। আমি টাইম দিয়েছিলাম তো, আবার আমি বলছি, মা, ছেলে, ওই চশমার দোকানের কেরানির, তারপরে ওই আপনার এই ফাঁসানি, কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না, কেউ বাদ মাসি, যাবে না। তার সাথে যারা, ম্যাডাম আপনি তার ফাঁসানিকে ক্ষমা করবেন না, ফাঁসানিকে ক্ষমা করবেন না, আমাদের রিকোয়েস্ট। কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, আপনারা ঠিক। এবার আমি কিছু বলি, আমি একটু বাইরে ছিলাম, শুনতে পাইনি। না, আমি বলছি যদি আমার মনে কোনো শয়তানি না থাকে, যেটা আমার স্ত্রী, এটাকে নিয়ে আমি বাঁচবো, আমি অন্য মানুষের দিকে তাকাবো? তাকাবো? কোনোদিন তাকাবো না। যেহেতু এ আমার স্ত্রী, একে নিয়ে আমি লাইফ টাইম কাটিয়ে যাব। না, আমি ভুল বললাম? হ্যালো, আসল কথা হচ্ছে, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি ভুল বললাম? বলছি আমি কি ভুল বললাম? একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা, ওই জায়গা পর্যন্ত আসুক, আগে আগে ঠিক করা হোক সবকিছু, তখন হবে ওই কথাগুলো। এখন তো ওদের মধ্যে সেই মানসিকতাই নেই। এখন ওদের মধ্যে মানসিকতা হচ্ছে যে যেভাবেই হোক, একটা যাবে একটা আসবে, কন্টেন্ট হিসাবে সবাইকে নেব, আর রোজগার করবো, আর যা একদম, খুশি তাই। হ্যাঁ। আর হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এইটা একদম সত্যি কথা বলেছেন। কন্টেন্ট হিসাবে সবাইকে নেব আর ভিউজ বাড়াবো। তো একটুখানি টাইম আর যাক, আরো সবাই, আগে আগে আর অনেক আমরা কিছু হবে। সবাই সবাইকে বেঁচে খাই, আর ওরা সবাই মানে বেঁচে তো দূরের কথা, আরো কিছু থাকলে সেটা করে খায়। একদম। আচ্ছা, এবার আমি কিছু বলবো, আপনারা মন দিয়ে শুনবেন, হ্যাঁ? হ্যাঁ, বলেন। তো অনেক অনেক ধাপ বাকি আছে। আপনাদের কাজ হচ্ছে, আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারা যারা রিমির সংসার চায় না, অর্থাৎ রিমির সংসার ভাঙতে চায়, সাথে করে এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, এই ধরনের নোংরা মানসিকতার লোকজনকে, যারা হচ্ছে, তাদের মধ্যে একজন কাবলি, হাবলি ডাবলি কাবলি, সে প্রচুর কেস খেয়ে বসে আছে আমার কাছ থেকে, গোটা 50 কেস খেয়েছে, তার মানব পাচারের কেস আছে, সেটা হাইকোর্টে মামলাটা ঝুলছে। আবার দুদিনের মধ্যে আবার ওই অফিস খুলেছে, ওই ইয়েকে দিয়ে বড়বাবুকে ফোন করিয়েছিল, বড়বাবু আমায় জানালেন, কোনো একটা নেত্রীকে দিয়ে ফোন করিয়েছিল বড়বাবু, তাই দুদিন পারমিশন দিয়েছেন। উনি কালকে থেকে আবার একটা কমপ্লেন গেলে ওনার অফিস আবার বন্ধ হয়ে যাবে। উনি আবার একটা বড় কেসে ফাঁসতে চলেছেন, সেটা এখন বলবো না। তো ওনার একটা বড় ঘটনা সামনে আসবে, আবার একটা, একটু ওয়েট করে যান। আচ্ছা, আরো যারা দু চারটে চুনোপুটি যারা চেঁচিয়ে বেড়াচ্ছে, তাদেরকে এবার আপনাদের ওয়াইটিতে একত্রিত করার সময় চলে এসছে। তার কারণ দেখুন, সাইড মোটামুটি সবাই হয়ে গেছে, তারা বুঝতে পারছে কোনটা ভালো কাজ, কোনটা ঠিক কাজ, কোনটা ভুল কাজ। ঠিক আছে? তো ঘটনাটা হচ্ছে, কে ভুল কে ঠিক আপনারাই বিচার করবেন। আমাদের কাজ যতটুকু ছিল আপনাদের সামনে প্রত্যেকটা জিনিস আমরা রাখছি। এবার যেটা দরকার সেটা হচ্ছে, গোটা কত ওয়াইটির জঞ্জাল থাকবে, সেই জঞ্জালগুলো পরিষ্কার করার দায়িত্ব আপনাদের। আপনারা কিভাবে নেবেন, এরপর সেই জঞ্জালগুলোকে কিভাবে একত্রিত করে আমার কাছ পর্যন্ত এনে দেবেন, এবং তাদের ভিডিওগুলো কাট করে পেস্ট করে আমাকে এনে দেবেন, কোনো অসুবিধা নেই। আর তারা যদি মনে করে তারা আমার বিরুদ্ধে হাইকোর্ট করবে, সুপ্রিম কোর্ট করবে, অলওয়েজ ওয়েলকাম। আমার টিমের বিরুদ্ধে করবে, অলওয়েজ ওয়েলকাম। আমি তো শুধু এটুকু ওপেন চ্যালেঞ্জ তাদেরকে দিলাম, তারা কিছু করে দেখাক, করে দেখাক। আমি তো করছি, মুখে বলছি না, করে দেখাচ্ছি, তারা করে দেখাক। তুই বলছে বহরমপুর থেকে কেস হবে, ভাই আমার নামে পাঞ্জাবে কেস হয়, আমাকে যেতে হয় না রে। আমার ওপর জাতীয় মানবাধিকার কমিশন আছে, আর আমি যে কাজটা করি রাজ্যের পুলিশ প্রশাসনকে নিয়ে করি। সুতরাং কেউ যদি বলে দিস এ আমার সাথে ছবি তুলেছে বলে ও আমার ছেলে হয়ে গেল, আমি সবাইকে ঠিক করি। আমি জেলে যাই, আমার সাথে বড় বড় গুন্ডা, মাফিয়া, ডন, এখনই নাম বললে তোরা নিজেরাই চমকে যাবি, এখনই নাম বলে চমকে যাবি। এখনো তো আমি বলছি যে টাডা আইনে যুক্ত পশ্চিমবাংলার সব থেকে বড় ক্রিমিনাল, ঠিক আছে, টাওয়ার, মানে আমাদের কলকাতার বুকে বড় বোম ব্লাস্টের আসামি, সেও এখনো পর্যন্ত
টানা আমার সাথে যুক্ততা আছে, কারণ তাদেরকে বাঁচানো আমাদের কাজ, কিন্তু তিনি যুক্ত ছিলেন না। তা সে একটা তার নিজের বাড়ির অসুবিধার জন্য, পয়সার জন্য এই বড় বাজে কাজ করতে গেছিলেন। এখন নামটা এখানে করা যাবে না, তাই না হলে বলতে পারি আমি বলছি বড় বড় গুন্ডা মাফিয়া ডন সব পুলিশ অফিসাররা জানে, কারণ আমাকে জেল ভিজিট করতে হয়, আমি তাদের সাথেও মিশি। আবার তোরা যারা আজকে দীর্ঘদিন ধরে এই যে পতিতাদের বিরুদ্ধে পতিতা বলছিস, তো গোটা কদিনের মধ্যে একটা পতিতাদের আন্দোলন দেখতে পাবি। তার কারণ তাদেরকে আমি চিঠি করেছি, তাদেরকে বলেছি আপনাদের নামে কন্টিনিউয়াসলি পতিতা বলে সাধারণ মানুষকেও পতিতা বলে আপনাদের প্রফেশনটাকে ছোট করা হচ্ছে। যারা বলছিস পতিতা বলেছিস এবং পতিতাদের অপমান করেছিস, সেই সমস্ত ইউনিয়ন গুলো কদিনের মধ্যেই কি করতে পারে সেটাও তেমন চ্যালেঞ্জ দিলাম। আর একটা কথা বলে রাখি, যাদের ওই হাই বেবস টাইপের অফ অ্যাটিটিউড আছে তাদেরকে বলে রাখছি, ভাই তোরা আপ টু সুপ্রিম কোর্ট চলে যা, আপ টু রাজ্যের ডিজি কে চলে যা, রাজ্যের ডিজি আছে আমাদের, তার কাছেও চলে যা, আমার নামে এফআইআর করতে চলে যা। বাবা আমার বসে থাকছিস কেন, বল, যা খুশি পারিস করে নে, ওপেন চ্যালেঞ্জ, কিচ্ছু করতে পারবি না। আমার একটা মাথার সাদা চুল তুলেও তোরা দেখাতে পারবি না, ঠিক আছে? তোদেরকে এত বড় ওপেন চ্যালেঞ্জ দিলাম। আর তোদের যদি কিছু করার থাকে ওই ফেসবুকে এসে লাপাস না, কিছু করতে পারবো, কিছু করার আগে গিয়ে যা ভাগ, ওই সমস্ত জিনিসগুলোকে পাত্তা দেবেন না, বরঞ্চ তাদের ভিডিওগুলো কেটে আমাকে দেবেন। তার কারণ তাদেরকে কেস করে আমার টাকা রোজগার করতে সুবিধা হবে। তাদেরকে যদি ডিফামেশনে কেস করি, তাদেরকে যদি চটি খসাই, একটানা যদি আমার সংগঠনের ছেলে দিয়ে 100টা কেস করাতে পারি, তাহলে এই থানা থেকে ওই থানা থেকে ডাকি আমার টাকা রোজগার হবে, চাপ নেই। আপনারা বরঞ্চ ওই কাজটা আমাকে করে দেবেন, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, এটাই আমার কাজ, ঠিক আছে? আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এতদূর পর্যন্ত আমরা এসে গেছি, যেখানে এসে আমরা বুঝতে পেরেছি যে একটা আইনি প্রসিডিওর যখন শুরু হয়েছে, সেই আইনি প্রসিডিওর নিয়ে আমরা খুব বেশি মুখ খুলবো না এবং খুব কিছু বলতে পারবো না, এবং এই বিষয় নিয়ে একটা কথাও বলবো না। কিন্তু একটা কথা আজকে জানিয়ে দিয়ে যাই, নাহলে অনেকে আমাকে চারিদিক থেকে পাজল করে দিচ্ছেন যে সঙ্গীতা দি আপনি কিন্তু ছাড়বেন না। আজকে কথা দিচ্ছি, ছাড়বো না। আজকে লাস্ট, কারণ এতদিন পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম। এখানে আলিয়ার জামাই ঠিক 786, তিনিও মুর্শিদাবাদের লোক, তারা জানেন আমি কার বিরুদ্ধে কি লড়ি। তো যাই হোক, আমি তাদেরকে বলে রাখছি যে আপনারা যারা ওই ভাবছেন যে আমি হয়তো ক্ষমা করে দিলাম, হ্যাঁ, তো চম্পার বাড়িতে 41 এর নোটিশ গেছে। চম্পা যদি 41 এর নোটিশ কমপ্লাই, চম্পার নাম কেসে আছে, ওই জন্য পাগলা ওই ষাঁড়ের মতো ওই লাল কাপড় দেখলেই দৌড়ায়। ও এখন কেসের নাম শুনলে, সঙ্গীতার নাম শুনলে ও চেঁচাবে, আর নিজের মনে খালি গান গাইবে, ওই চেঁচাবে, ওই পাগলামি করবে, ওইটাই আমাদের কাজে লাগছে, ওই জিনিসগুলি আমাদের কাজে লেগে যাচ্ছে, অসুবিধা নেই, ঠিক আছে? আর পুলিশ ওর বাড়ির অ্যাড্রেসও পেয়ে গেছে। এরপর ওর দোকানের ইয়েতে 41 এর নোটিশ গিয়েছিল, ওটা রিসিভ করেনি, এরপর বাড়িতে যাবে, আর বাড়িতে না গেলে অ্যারেস্ট ওয়ারেন্ট আসবে, এমনিতেই ও অ্যারেস্ট হবে যদি ও থানায় এসে হাজিরা না দেয়। আর এরপরে যে ধাপগুলো আছে, তাতে আদার্স করা আছে। আদার্স করাতে কি হবে, আমরা আরো কয়েকটা অ্যাকাউন্টের ডিটেলস আমরা ওখানে দিতে পারবো। আচ্ছা দেখুন, আজকে আমি আরেকটা কথা আপনাদের বলে দিই, অনেকে বহুদিন ধরে আমাকে বলছেন যে দিদি আপনি কেন এই সোমা সীমা ধরিত্রী এরা প্রচুর গাল দেয়, আপনি কেন এদের লাইফে ওঠেন, এর লাইফে এর আগে আসলে আপনি ভালো হতো। দেবশ্রী দি থ্যাংক ইউ। ঘটনাটা হচ্ছে যে দেখুন, সোমা সীমা ধরিত্রী শুধু নয়, আমি এমন একটা টিচার যিনি নিজেকে টিচার বলেন, বিশাল শিক্ষিত বলেন, তার পুরনো ভিডিও দেখছি, নোংরা ভাষায় গালিগালাজ। এই যে যাদের নাম আপনারা করছেন, তাদের যে কি গন্দেগি ভরা, গালিগালাজ ভরা, এবং প্রত্যেকের লাইভ পেয়েছি আমি, প্রত্যেকের, কাকে বাদ দিতে পারবো না। কার নামটা বাদ দেবো আপনি বলুন যে গালাগালি করেনি? কার নামটা আমি বাদ দেবো? যার নামটা বাদ দেবো সেই রাগ করবে। কে গালাগালি করেনি, কে শুদ্ধ আছে, একজন হাত তুলে বলুক যে আমি গাল দিইনি। গোটা কয়েকজন ছাড়া, একটি ক্রিয়েটার ছাড়া বাকি কেউ বাদ নেই, সব গালিগালাজ করেছে, সব গান দেখে ভরিয়ে দিয়েছে। কার নামটা বলবো? এরপর যদি ধরে আপনি যদি বলেন আরে হবে একটু ধৈর্য রাখুন না, এত সবারই কিছু করুন নয়, আসল জায়গাটা করি। মেন জায়গা ছিল এই ঘাঁটি, এখান থেকে আর এক জায়গা হয়ে এরা সব গুন্ডা মাফিয়া ডন বেনে গেছিল সোশ্যাল মিডিয়াতে।
তাই সোশ্যাল মিডিয়াতে এসে গালি গুপ্তা গালি গুপ্তা গালি গুপ্তা করে করে সকলে 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 ফ্রাস্ট্রেটেড। এখানে সকলে ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে। আমি প্রত্যেকের পুরনো ভিডিও পেয়েছি যেখানে কেউ বাদ নেই গালিগালাজ করতে। বিচার তিনজনের জন্য হচ্ছে, তিনজনের জন্যই হচ্ছে গো, তিনজনের জন্যই বিচার হচ্ছে। আপনি কেন ভাবছেন একতরফা হচ্ছে? একতরফা কিছু হয়নি, সব তিনজনের জন্য হচ্ছে। আর বিচারের ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের মাধ্যমে। এখনো তো সবে একটা ধাপ পেরিয়েছে, এরকম 4-5টা ধাপ পেরোবে ছেলে মেয়েগুলো। যে ছেলে মেয়েগুলো আজকে যে ঘটনাগুলো ঘটিয়ে রেখেছে তাদেরকে 4-5টা ধাপ যেমন পেরোতে হবে গালাগালি একের খেয়েছি, পর এক। আমি যখন হ্যাঁ, গালাগালি খেয়েছি, এত অপমান করেছে, টাকা বলে নেয়নি, তো আপনি প্রমাণ দেখিয়ে দেবেন যে টাকা নিয়েছে। একদম 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 মাসি, আমি তো উত্তর দিয়ে দিয়েছি, আপনি উত্তর দেবেন না একদম। ম্যাডাম, আমি গালাগালি দিয়ে ভিডিও করি না, না দেবশ্রী দি আপনি করেন না, অর্পিতা দিদি করেন না, কিন্তু আপনাদেরকে তো সেইভাবে টার্গেট এরা করে না। এরা টার্গেট করে সমা, সীমা, ধরিত্রী, এদেরকে টার্গেট করে নোংরা নোংরা ভাষা দিয়ে আক্রমণ করে, তখন এরা প্রত্যুত্তর দেয়। এবং আরো অনেকে আছে, শুধু যে এরা নয়, এদের মতো বহু লোককে আজকে মামাইকে পর্যন্ত কিভাবে টার্গেট করা হচ্ছে, মামাইকে পর্যন্ত নিচে নামাবার চেষ্টা চলছে। সব ব্যবস্থা হবে। কেন ভাবছেন যে শুধুমাত্র আমি সমা ধরিত্রীর দোষটা ঢাকতে গিয়ে আরো, আরে আমার চোখে সবাই সবাই দোষী। আপনি যে বলছেন না যে ওই একটা সরু মতো মুখ নিয়ে একজন টিচার নাকি বলছিল, কদিন আগে শুনছিলাম আমাকে দিল, আপনি কিসের জন্য গালি দিয়েছেন, তারা নাকি নোংরা, সে কত সতী। তার ভিডিও যদি আমরা ঠিক টাইমে যখন যত দূর এই কেসটা যাবে, এই কেস তো এখানে থামবে না, এই কেস যাবে হাইকোর্ট, এই কেস যাবে সুপ্রিম কোর্ট, ততদিন ধীরে ধীরে প্রত্যেকের কমিউনিটি থেকে কিছু না কিছু আপনারা পাবেন। কে গালি দিয়েছে, কে গালি দেয়নি, একটু মিউট করবেন। আপনারাই তথ্য তুলে দিয়েছেন, সুতরাং কে গালি দিয়েছে আর কে গালি দেয়নি, কে কত সতী ওনা দেখিয়েছেন, কে কার মা বাপ তুলে কথা বলেছেন, কে কার বাপ মা তুলে কথা বলেছেন, সমস্ত প্রমাণ আমার কাছে আছে। আর এটুকু বলে রাখি, আমার আপনাদের বিচার শুনে মনে হচ্ছে একতরফা বিচার। প্রত্যেকটা বাবা মায়ের জন্য বিচার করুন। এবং প্রীতম দিশানির বিচার হচ্ছে, রিমি সব ভুল মাপ হচ্ছে কেন দিশানির বাবা মাকে অপমান করার জন্য। দেখুন, আমি কালকে পর্যন্ত চেয়েছিলাম যে আমরা একটা জায়গায় বসে একটা আলোচনার মারফত বিষয়গুলোকে গুটিয়ে আনবো। কিন্তু কি হয়েছে জানেন, গতকালকে ফাঁসানির সাথে কথা বলার পর ওই অডিওগুলোকে ও আবার একজনকে দিয়ে আজকে সকালবেলাতেই লাইভ নামিয়েছে। এবং ও আমার কাছে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছে যে ও নাকি আদৌ কারোর সাথে যুক্ত নেই, কিন্তু ও তো সকলের সাথেই যুক্ত আছে। ওর তো এটাই চাই, ও যখন এই কন্ট্রোভার্সিতে নেমেছে, ও যখন শুধরাবে না, ওর মধ্যে কোন রকম ভাবে আপনাকে চম্পা ব্ল্যাকমেলিং করছিল আমার বাবার নামে ফোন নাম্বার বার করে, আমাকে চম্পা ব্ল্যাকমেলিং করেছিল আমার বাবার নামে ফোন নাম্বার বার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কমপ্লেনটা তো আমি করে দিয়েছি, ওটা পেয়েছি আপনার। শুনুন, হাইকোর্টে যখন মামলা যাবে, পিটিশন দেখলে চমকে যাবেন কারা আসছে আর সই করে করে যাচ্ছে পিটিশনে, ঠিক আছে? একজন মাও ভালো নয়। ঘটনাটা হচ্ছে কোথায় আমি বলি, থেকে কেউ সরবে না। মানে অর্থাৎ পাল পরিবার এবং দেবনাথ পরিবার, এদের তো বিয়ে হয়েছে, সম্পর্ক আছে, কিন্তু ওই মেয়েটি যাকে কালকে পর্যন্ত কথা বললাম, সে আজকে গিয়ে সেম কাজ করছে। তাহলে সে বিশ্বাস হারিয়ে গেছে। তাকে দীর্ঘদিন ধরে বলেছিলাম যে এইসবের মধ্যে ঢুকো না, সে ঢুকবেই। সুতরাং তাদের সাথে আর কথা বলার কোনো জায়গা নেই। এবার বলুন কি বলবো।